আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব সেটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মানে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের 6 নম্বর অধ্যায় পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেক অধ্যায়ের ক্ষেত্রে আমি বলি যে এটা ইম্পর্টেন্ট, এটা অবভিয়াসলি ওইগুলোর মতো ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে কেন বলি, কারণ হচ্ছে কি যে ওই তো সেম কথা যে ফিউচারে যখন হচ্ছে তোমরা উপরের ক্লাসে উঠবা তখন হচ্ছে এই বেসিকগুলো কাজে লাগবে, এবং এইখান থেকে যদি বেসিকগুলো ক্লিয়ার না করে যাও বা এখানে যদি প্রবলেম থাকে তখন তুমি ওইখানের পড়া পড়বা নাকি এইগুলো পড়বা, এবং এইগুলো যদি না পড়ো তখন হচ্ছে ওইখানের পড়াগুলো তোমরা বুঝবা না। এই জন্য আমি সবসময় বলি যে এইখানের বেসিকগুলো বা এইখানে যতটুকু আছে, যেই ক্লাসে আপাতত আছে ওই ক্লাসে যতটুকু আছে ততটুকু পড়া একেবারে ভালোভাবে ক্লিয়ার করে যাও যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয়। তো আমাদের আজকের পড়াশোনা হচ্ছে 6 নম্বর অধ্যায় বা 6ষ্ঠ অধ্যায় নিয়ে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, এই অধ্যায়টা। তো চলো শুরু করি। এর আগের অধ্যায়গুলোতে আমরা কি পড়ছিলাম? পরমাণুর গঠনের ব্যাপারে পড়ছিলাম যে প্রত্যেকটা পদার্থই বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে গঠিত। কিছু আছে মৌলিক পদার্থ, কিছু আছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলা? যেগুলো একই ধরনের পরমাণু দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনগুলা? যেগুলা বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে গঠিত। যেমন ধরো পানির কথা চিন্তা করি, পানি কি? H2O বা পানির ভিতরে কি থাকে? হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে। তারপর ধরো আমরা যে খাবার লবণটা খাই সেটা কি? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটার ভিতর কি থাকে? সোডিয়াম এবং সোডিয়াম থাকে এবং ক্লোরিন থাকে। এটা হচ্ছে মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। বাট ইন্ডিভিজুয়ালি সোডিয়াম কিন্তু একটা মৌলিক পদার্থ, ক্লোরিন কিন্তু একটা মৌলিক পদার্থ, এই দুইটা মিক্স হয়ে একটা যৌগিক পদার্থ তৈরি হয়। তো পরমাণুর ব্যাপারটা কীরকম? যে পরমাণু হচ্ছে পরমাণুর ব্যাপারে কি পড়ছিলাম যে পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত। মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে একটা পরমাণুর ভিতর, এবং এই পরমাণুগুলোও এক একটা পরমাণু বা বিভিন্ন ধরনের পরমাণু মিলে নতুন ধরনের যৌগিক পদার্থ তৈরি হয়। তো এই পৃথিবীতে তো বিভিন্ন ধরনের হাজার হাজার যৌগ আছে এবং অনেকগুলো মৌল আছে। এগুলোকে তো আলাদাভাবে আইডেন্টিফাই করা দরকার বা একটা নিয়মের ভিতর নিয়ে আসা দরকার, তাই না? তো ইন্ডিভিজুয়ালি এই জায়গায় একটা পরমাণু থাকলো, এই জায়গায় একটা পরমাণু থাকলো, বইয়ের ক্ষেত্রে বলছি যে আমরা যখন পড়াশোনা করব বা গবেষণা করব যে কোনো বিষয় নিয়ে, তখন তো অর্গানাইজড ওয়েতে কিছু থাকা লাগবে, একটা চার্ট বা একটা ছক বা কিছু একটা থাকা লাগবে যে এখানে আমাদের সবগুলো মৌল বা সবগুলো যৌগ না তো সবগুলোর মৌলের বা মৌলিক পদার্থ যেগুলো সেগুলোর একটা লিস্ট থাকা লাগবে। যৌগিক পদার্থ তো শত শত তৈরি হতে পারে, তাই না? ধর আমার কাছে 10টা মৌলিক পদার্থ আছে, এগুলো মিক্স করে একটু মিক্স করে তো আমি তো হাজার হাজার শত শত যৌগিক পদার্থ তৈরি করতে পারি। তো যৌগিক পদার্থ তো লিস্ট করা যাবে না, লিস্ট করতে হবে মৌলিক পদার্থ। তো এই মৌলিক পদার্থগুলো আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে, তো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে মার্কারি আর এটা হচ্ছে কার্বন বা কয়লা, দুইটাই কিন্তু মৌলিক পদার্থ। মার্কারি বা Hg এটা হচ্ছে থার্মোমিটারের মাথায় যেই জায়গাটা থাকে, যে থার্মোমিটারের মাথায় যে ছোট্ট একটু জায়গা থাকে যে এখানে হচ্ছে এই যে মার্কারি বা পারদ থাকে, এটার মাধ্যমে হচ্ছে আমরা শরীরের তাপমাত্রা মেজার করে থাকি। আর এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে মৌলিক পদার্থ। তো এই যে মৌলিক পদার্থগুলো এগুলোকে অর্গানাইজ করার জন্য, যে এইভাবে অর্গানাইজ করার জন্য, এইটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের পড়াশোনা। বা একজন ধরো তুমি হচ্ছে রসায়নবিদ বা কেমিস্ট হতে চাও, তোমার জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই যে পর্যায় সারণী বলা হয় থাকে, এইটা নিয়ে পড়াশোনা করব। তো এইটা কিভাবে আসলো, এটার ইতিহাসটা আমরা জানবো। তো এটা কিভাবে শুরু হয়? সর্বপ্রথম ল্যাভয়েসিয়ে নামে একজন বিজ্ঞানী 1789 সালের দিকে, তোমাদের বইয়ে যেই সালটা লেখা আছে এটা অন্য একটা সাল, এটা ভুল আছে, এটা হচ্ছে 1789 সালের দিকে। অবশ্য সাল নিয়ে খুব একটা মাথা ব্যথা থাকা উচিত না তোমাদের, বা এটা দরকারও নাই, কিন্তু সাল দিয়ে কী করবো, আসল হচ্ছে থিওরিটা বোঝা, কনসেপ্টটা বোঝা। তারপরও পরীক্ষায় যদি আসে সেজন্য তোমরা মনে রাখতে পারো যে 1789 সালের দিকে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে সর্বপ্রথম হচ্ছে মৌলিক পদার্থগুলোকে, আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে এগুলোকে দুইটা ভাগে ভাগ করেন, ধাতু এবং অধাতু। ধাতু কোনগুলা? ধাতু তো তোমরা বুঝোই, যেমন লোহা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ধাতু। তো উনি হচ্ছে মৌলিক পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করেন, ধাতু এবং অধাতু। এছাড়া উনি আরেকটা ওয়েতে ভাগ করেন, এটা হচ্ছে 3টা ভাগে ভাগ করেন ভৌত অবস্থার ভিত্তিতে, কোনটা হচ্ছে কঠিন, কোনটা হচ্ছে তরল এবং কোনটা গ্যাসীয়। আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো সচরাচর আমরা দেখে থাকি সেগুলোর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেমন কার্বন, এটা হচ্ছে কঠিন পদার্থ। তারপর হচ্ছে লোহা বা Fe, এটা একটা কঠিন পদার্থ। তারপর হচ্ছে একটু আগে যেটা দেখলাম Hg বা মার্কারি, এটা কিন্তু একটা তরল পদার্থ। তারপর হচ্ছে অক্সিজেন, এটা কিন্তু একটা গ্যাস, এটা একটা গ্যাসীয় পদার্থ। তো এইরকম করে উনি হচ্ছে ওই সময় সর্বশেষ
মানে সর্বমোট আবিষ্কৃত মৌল ছিল 33টা। এই 33টা মৌল নিয়ে উনি দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ধাতু এবং অধাতু, দুই ভাগে ভাগ করেন। আবার উনি হচ্ছে অন্য এক ভাগে ভাগ করেন, মানে অন্য এক ওয়েতে ভাগ করেন, সেটা হচ্ছে ভৌত অবস্থার ভিত্তিতে কঠিন, তরল ও বায়বীয়, এই 3টা শ্রেণীতে ভাগ করেন। সর্বপ্রথম হচ্ছে অর্গানাইজড করার চেষ্টা করেন, যে আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে এগুলোকে অর্গানাইজ করার চেষ্টা করেন ল্যাভয়েসি নামে একজন বিজ্ঞানী 1789 সালের দিকে। ওই সময় পর্যন্ত আবিষ্কৃত মৌল ছিল 33টা। এরপর ডোবেরেইনার নামে একজন বিজ্ঞানী উনি একটা সূত্র দাঁড় করেন, মানে এই টাইপের সূত্র, এই যে পর্যায় মানে মৌলগুলোকে একটা অর্গানাইজ করার জন্য বা একটা লিস্ট করার জন্য বা একটা কিছু একটা তৈরি করার জন্য, লিস্ট অর্গানাইজড হইতে কিছু একটা তৈরি করার জন্য উনিও কাজ করছেন। উনি হচ্ছেন ডোবেরেইনার 1829 সালের দিকে। এই যে সূত্রগুলো এগুলো কিন্তু আমি পরবর্তীতে আবার ভালোভাবে বোঝাবো, জাস্ট এখন হচ্ছে ইতিহাসটা বলছি। ডোবেরেইনার হচ্ছে 1829 সালের দিকে উনি হচ্ছে একটা সূত্র বের করেন, ওইটাকে ডোবেরেইনারের ত্রয়ী সূত্র বলা হয়ে থাকে। তো উনি কি করেন, উনি একটা সূত্র লক্ষ্য করেন যেটা হচ্ছে মানে 3টা মৌলকে যদি ক্রমানুসারে সাজানো হয় তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে। পারমাণবিক ভর কি? পারমাণবিক ভর হচ্ছে একটা পরমাণুর ভর, যেটা সেটা হচ্ছে পারমাণবিক ভর। আর পারমাণবিক সংখ্যা কোনটা? একটা মৌলের পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে সেটাকে বলা হয় থাকে মৌলের পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা ওই সময় কিন্তু আবিষ্কার হয়নি, ওই সময় আবিষ্কৃত মানে ওই সময় মাপা হয়তো পারমাণবিক ভর। তো যে কোনো 3টা মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাইলে প্রথম এবং তৃতীয়টার যোগফল যোগ করে তারপর তার হচ্ছে অর্ধেক করলে বা তাদের গড় করলে মাঝখানেটা পাওয়া যেত। এটা আমি একটু পর বুঝাইছি, না বুঝলে কোনো অসুবিধা নেই। তো এতটুকু জেনে রাখা এই পর্যন্ত যে 1829 সালের দিকে ল্যাভয়েসিয়ের পরে যে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে 1789 সালে যে সর্বপ্রথম পর্যায় সারণী তৈরি করেন নাই, উনি হচ্ছে মৌলগুলোকে একটু অর্গানাইজ করার চেষ্টা করেন। তারপরে চেষ্টা করেন হচ্ছে ডোবেরেইনার নামে একজন বিজ্ঞানী, উনি হচ্ছে 1829 সালের দিকে বিজ্ঞানী ডোবেরেইনার উনি হচ্ছে একটা সূত্র প্রদান করেন। এরপর হচ্ছে জন নিউল্যান্ড নামে একজন বিজ্ঞানী 1864 সালের দিকে একটা সূত্র প্রদান করেন, যেটাকে বলা হয় থাকে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা অক্টেভ ল। একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলগুলোকে যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়, ওই আগের মতোই 3টা মৌলকে যেরকম পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাইলে প্রথমটা এবং তৃতীয়টার যোগফলের গড় মাঝখানেটা পাওয়া যেত। এটা ওই রকম যে কোনো মৌলের পারমাণবিক ভর ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো যায়, তবে যে কোনো মৌলের ধর্ম তাদের অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এগুলো বোঝার দরকার নেই আপাতত। আমি পর্যায় সারণী শেষ করে তারপরে এগুলোতে আসছি। এ হচ্ছে মানে জন নিউল্যান্ড যে সূত্রটা প্রদান করছেন সেটা। এর আগে কি করছিলেন? এর আগে হচ্ছে ডোবেরেইনার, প্রথমে হচ্ছে ল্যাভয়েসিয়ে, তারপর হচ্ছে ডোবেরেইনার, তারপর হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ড। এরপর হচ্ছে আমাদের মেইন যে পর্যায় সারণীর জনক, যে তিনি হচ্ছে গেল কোথায়, এই যে দিমিত্রি মেন্ডেলিভ। উনি হচ্ছে একটা সূত্র প্রদান করেন 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। তিনি বলেন যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, তবে এটা কিছু ভুল ত্রুটি দেখা যায়। এই হচ্ছে বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ, যার পর্যায় সারণী আমরা পড়ি। এতক্ষণ পর্যন্ত আগে যেগুলো ছিল সেগুলো হচ্ছে জাস্ট সূত্র প্রদান করছে, ইনি সূত্র প্রদান করে ক্ষান্ত থাকেন। উনি হচ্ছে অর্গানাইজড হইতে সাজানোর চেষ্টা করছেন মৌলগুলোকে, যে আমাদের চারপাশে যে মৌলিক পদার্থগুলো আছে সেই মৌলিক পদার্থগুলো বা মৌলগুলোকে উনি হচ্ছে অর্গানাইজড হইতে ছক করে সাজানোর চেষ্টা করছেন। এবং উনি বলেন যে সকল মৌলের পারমাণবিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায়ক্রমে কিভাবে আবর্তিত হয় এটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে সর্বশেষ বিজ্ঞানী হেনরি মোসলে, উনি একটা সূত্র প্রদান করেন। উনি হচ্ছে পারমাণবিক, এই যে বিজ্ঞানী মেন্ডেলিভ এতক্ষণ পর্যন্ত যতগুলোই বলছি সবগুলো হচ্ছে পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো ছিল, বা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে ওনারা হচ্ছে অর্গানাইজ করার চেষ্টা করছেন মৌলিক পদার্থগুলোকে। বাট এই যে সর্বশেষ বিজ্ঞানী হেনরি মোসলে, উনি হচ্ছে 1913 সালের দিকে, 1913 সালে মেবি হচ্ছে বোর পরমাণু মডেল আসছিল এবং রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছিল মেবি 1913 সালে। যাই হোক 1913 সালের দিকে এর সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই, বোরের পরমাণু মডেলের সাথে এটার কোনো সম্পর্ক নেই, জাস্ট সালটা একের জন্য বললাম। যে 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন। এটার মাধ্যমে মেন্ডেলিভের পর্যায় সারণী যেই প্রবলেমগুলো ছিল সেইটার হচ্ছে ত্রুটিগুলো সংশোধিত হয়। তো এই হচ্ছে পর্যায় সারণীর ইতিহাস। পর্যায় সারণীর ইতিহাস থেকে কি জানলাম? প্রথমে হচ্ছে ল্যাভয়েসিয়ে, উনি একটা হচ্ছে মৌলগুলোকে আলাদা আলাদাভাবে সাজানোর চেষ্টা করেন। তারপর হচ্ছে ভুলে গেছি তো আমি। তারপর হচ্ছে ডোবেরেইনারের পর হচ্ছে জন নিউল্যান্ড, তারপর হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ, যেইটাই উনি হচ্ছে সর্বপ্রথম একেবারে অর্গানাইজড সুন্দরভাবে সাজান, সেটা হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। এবং এর
ওনাকেই হচ্ছে পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে। এবং সর্বশেষ হচ্ছে এটাকে সংশোধন করেন বিজ্ঞানী হেনরি মোসলে। তো এরপর সাজানোর পর সবাই সাজানোর পর আমরা যেই পর্যায় সারণীটা পাই, সর্বশেষ যেই পর্যায় সারণীটা পাই সেটা হচ্ছে এইটা 118টা মৌল সংবলিত যে পর্যায় সারণীটা। এই যে পর্যায় সারণী আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু আসলে বিজ্ঞানী কি বলে হেনরি মোসলে বা মেন্ডলি কারোই পর্যায় সারণী না, তারা জাস্ট সূত্রটা বা তারা জাস্ট বেসটা দাঁড় করাই দিয়েছেন। এরপরে আস্তে আস্তে এটাকে সংশোধিত করে এটাকে এইভাবে প্রকাশ করা হয়েছে। এবং এটা করছে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি IUPAC। যে পৃথিবীতে এক একটা জিনিস কন্ট্রোল করার জন্য এক একটা সংস্থা থাকে না, যেমন ফুটবল সম্পর্কিত সব কিছু কন্ট্রোল করার জন্য ফিফা আছে, তারপর ক্রিকেটেরগুলো কন্ট্রোল করার জন্য আছে ICC, তেমনই হচ্ছে কেমিস্ট্রি অ্যাপ্লাইড অ্যান্ড হচ্ছে মানে পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা যে কেমিস্ট্রি সম্পর্কিত বা রসায়ন সম্পর্কিত সব কিছু নিয়ন্ত্রণ করে যে সংস্থাটা সেটা হচ্ছে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তারা হচ্ছে প্রবর্তিত করেন বা তারা হচ্ছে এই যে পর্যায় সারণী এটা দেন, এইটাই হচ্ছে আমরা ইউজ করব। এখন এটার গুরুত্ব কি, এইটা আসলে কেন লাগে, যে এটা একটু আগে বলছিলাম যে তুমি কেমিস্ট হতে চাও বা রসায়ন সম্পর্কিত যে কোনো কেউ বা রসায়ন জানতে চায় যে তাদের জন্য এটা হচ্ছে একেবারে মানে ফরজ বলা যায় এরকম, মানে এটা লাগবেই। মানে রসায়ন পড়তে চার পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী জানে না এরকম হয় না, বা তোমার লাগবেই একেবারে শেষে একটা রস্যই আছে। আমার এক স্যার ছিল, সে বলতো যে শেষে একটা রস্যই আছে লাগবেই, এরকম ব্যাপারটা আসলে পর্যায় সারণী। এটা অনেকে তোমাকে বলবে যে মুখস্থ করা লাগবে না, হ্যাঁ অনেক কিছু মুখস্থ করা লাগবে না নিচের দিকে, বাট ম্যাক্সিমাম অনেক কিছু মুখস্থ করা লাগবে। সো এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে কোনো কিছু লাইফে মুখস্থ করা লাগে না, অনেক কিছু মুখস্থ করা লাগে। যেমন এইখানে অনেক কিছু মুখস্থ করা লাগবে, এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয় না। এখানে কি কি আছে সব কিছু আমি বুঝাই বলতেছি, বাট আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয় না, এখানে অনেক কিছু তোমার মুখস্থ করা লাগবে। এখানে টোটাল 118টা মৌল আছে, সবগুলো নিশ্চয়ই মুখস্থ করা লাগবে না, বাট অনেক কিছু মুখস্থ করা লাগবে। তো এটার গুরুত্বটা আসলে কীরকম, যেটা বলছিলাম যে সবাই নিশ্চয়ই যারা রসায়নবিদ হয় তারা পকেটে নিয়ে ঘরে না, তাদের টেবিলের সামনে টানানো থাকে না, এটা থাকে তাদের ব্রেনে, মস্তিষ্কের ভিতর। তোমারও মস্তিষ্কের ভিতর নিয়ে নেওয়া লাগবে। প্রথম দিকে হয়তো তুমি হচ্ছে মস্তিষ্কের ভিতর নিতে পারবে না, তোমার টেবিলে টানানো থাকবে। সেটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে তোমার মাথার ভিতর নিয়ে নাও, কারণ কেমিস্ট্রির অনেক কিছু যখন ফিউচারে পড়বা তখন এগুলা কিন্তু কাজে লাগবে, এবং তখন কিন্তু তুমি পর্যায় সারণী বারবার উল্টে উল্টে দেখতে পারবে না, মাথার ভিতর গেঁথে নিতে হবে। তো এই হচ্ছে পর্যায় সারণী সম্পর্কিত কথাবার্তা। এখন এইখানে আসলে কি আছে দেখি। তো এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা মৌল। এই যে 118টা মৌল, এগুলো নিয়ে তৈরি হয়েছে আমাদের এই বিখ্যাত পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এবং এখানে কি আছে, এখানে হচ্ছে কলাম আছে হচ্ছে 18টা। এই যে খাড়া স্তম্ভ বা কলাম, এটা হচ্ছে 18টা কলাম আছে। এবং এখানে হচ্ছে 7টা সারি, আনুভূমিক সারি বা রো রয়েছে। সো কলাম কয়টা, 18টা, এবং রো কয়টা, 7টা। তো এখানে দেখো প্রথম যে 1 নম্বর রোটা, এটায় কয়টা আছে, এটা হচ্ছে শুধুমাত্র 2টা এলিমেন্ট আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। এবং 2 এবং 3, এই 2 এবং 3-এ কয়টা করে আছে, 8টা করে আছে। এবং 4 এবং 5 এখানে আছে 18টা করে মৌল। এবং এই যে শেষের দিকে দেখতে পাচ্ছ এই যে 6, 7, এটা হচ্ছে 32টা করে মৌল আছে। এখন এখানে দেখতে পাচ্ছ 18টাই আছে, বাট এখানে 18টা না। এই যে দেখো এইখানে এই যে এই জায়গায় এবং এই জায়গায় হচ্ছে এই 2টা সারির অবস্থান, এইটাকে বলা হয় থাকে ল্যান্থানাইট সিরিজ, এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এগুলোকে নিচে কেন স্থান দেওয়া হয়েছে, এইগুলোর ধর্মগুলো, এই যে এখানে ল্যান্থানাইট সিরিজের যে ধর্মগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এই জায়গার ধর্মের সাথে মিলে যায়। আমরা তো বলছি যে পর্যায় সারণী কীভাবে তৈরি করা হয়েছে, যে ধর্মগুলা একই ধর্মের বিশিষ্ট মৌলগুলা যাতে এক জায়গায় স্থান পায়, এই জন্য তৈরি করা হয়েছে। সো এখন যদি এইখানে দিতাম তাহলে তো পর্যায় সারণী বিশাল লম্বা হয়ে যেত, এই জন্য এইটাকে নিচে স্থান দেওয়া হয়েছে। এইখানে হচ্ছে ল্যান্থানাইট সিরিজের অবস্থান এবং এইখানে হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের অবস্থান, এই যে নিচে আলাদাভাবে এগুলোর স্থান দেওয়া হয়েছে। তো আশা করি এইটা বুঝছো। এখন যদি গ্রুপের বৈশিষ্ট্য বলি, এখানে 18টা গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। তো গ্রুপ 1-এ হচ্ছে 7টা মৌল আছে, গ্রুপ 2-এ হচ্ছে 6টা মৌল আছে, গ্রুপ 3-এ হচ্ছে 32টা মৌল আছে। এই যে গ্রুপ 3, এটা হচ্ছে 32টা মৌল আছে, এগুলো সহ কিন্তু এই যে এগুলো সহ হচ্ছে 32টা মৌল আছে। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত, এইটা হচ্ছে 4 থেকে 12, এখানে হচ্ছে 4টা করে মৌল আছে। এবং গ্রুপ 13 থেকে 17, এটা হচ্ছে 13 এবং এই হচ্ছে 17, 13 থেকে 17গুলাই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 6টা করে মৌল আছে। এবং 18 নম্বর গ্রুপে 7টা মৌল আছে। তো এতটুকু এখানে বোঝার কিছু নেই, জাস্ট তোমরা মনে রাখতে পারো। মুখস্থ করলে তো মানে যখন পর্যায় সারণী মুখস্থ করবো তখন তো এগুলো এমনিতে মুখস্থ হয়ে যায়, যে 18টা গ্রুপে বা খাড়া স্তম্ভ রয়েছে, এবং এই যে গ্রুপগুলোয় বা হচ্ছে সে সারিগুলোয় বা রোগুলোয় কতটা মৌল আছে এগুলো এমনিতে মুখস্থ হয়ে যাবে।
তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আমাদের চারপাশের মৌলগুলো কিন্তু বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। আমি যখন এইটে পড়েছিলাম তখন বলছিলাম যে সোডিয়ামের নাম কিভাবে Na হইলো, তারপর হচ্ছে এগুলো বলছিলাম যে নামকরণ কিভাবে হয়েছে, হাইড্রোজেন কিভাবে এইচ হইলো। বাট এই যে প্রথম দিকের মৌলগুলো এগুলো তো অনেক আগে আবিষ্কৃত হয়েছে, তখন হচ্ছে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে। বাট শেষের দিকে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীর নামেও নামকরণ করা হয়েছে। যেমন এই যে 99 নম্বর মৌলটা, এটা হচ্ছে আইনস্টাইন নামে নামকরণ করা হয়েছে, নাম কি আইনস্টাইনিয়াম। তারপর আরও কতগুলো কি যেন ছিল আমি দেখে রাখছিলাম। তারপর হচ্ছে রাদারফোর্ডের নামে একটা নামকরণ করা হয়েছে, 104 নম্বর মৌল রাদারফোর্ডিয়াম। তারপর আরও একটা কি যেন আছে, বোরের নামেও মেবি একটা নামকরণ করা হয়েছে, আমি এম নট শিওর। হ্যাঁ, এই যে 107 নম্বর মৌল বোরিয়াম। তো ইন্টারেস্টিং, এটা তোমরা হচ্ছে ঘাটাঘাটি করে দেখতে পারো। তারপর হচ্ছে আমরা যেই গোল্ডটা ইউজ করি, গোল্ড বা স্বর্ণ অলঙ্কার হিসেবে ব্যবহার করি, সেটার অবস্থান হচ্ছে এই জায়গায় 79 নাম্বার মৌল, যেটা Au বা গোল্ড। তারপর হচ্ছে মার্কারি নিয়ে এত কথা করলাম, আমি এক্সপেরিমেন্ট বন্ধ করে দেখালাম মার্কারি। তো মার্কারি এটার সংকেত হচ্ছে Hg, এটার অবস্থান হচ্ছে এই জায়গায়। তো এগুলো হচ্ছে ঘাটাঘাটি করে দেখতে পারো, তোমরা সার্চ দিয়েও দেখতে পারো ইউটিউবে বা গুগলে, যে এই যে মৌলগুলো এগুলোর নামকরণ কীভাবে করা হয়েছে বা এগুলোর ধর্মগুলো কী কী। এটা জাস্ট নেসেসারি না, জাস্ট তোমরা হচ্ছে যদি জানতে চাও বা জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে সার্চ দিয়ে দেখতে পারো। এখন আসি এই যে এখানে যেই মৌলগুলো আছে, মৌলগুলো কীভাবে সাজানো আছে। এখানে দেখো প্রত্যেকটা ঘরে, যে চৌকোনা ঘরের ভিতর কিছু ডেটা দেওয়া আছে। যেমন এখানে কি লেখা আছে, লিথিয়াম। লিথিয়ামের উপরে দেওয়া আছে 3। এই যে 3 দ্বারা এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারকে নির্দেশ করে। আমরা পরমাণুর গঠন যে সময় পড়ছিলাম তখন কি পড়ছি, যে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার মানে কি, একটা মৌলের পরমাণুর মানে একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসের ভিতর যে কটা প্রোটন থাকে, ওই প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলা হয়ে থাকে। তার মানে লিথিয়াম 3 নাম্বার দেওয়া আছে, তার মানে লিথিয়ামের কেন্দ্রে 3টা প্রোটন আছে। হাইড্রোজেন 1 দেওয়া আছে, আমরা তো জানি হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন থাকে জাস্ট। তারপর সেখানে দেখো সোডিয়াম 11 দেওয়া আছে, মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এটার মানে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার 11, মানে এর কেন্দ্রে 11টা প্রোটন আছে। এগুলো সবগুলো এইভাবে দেওয়া আছে। একটু আগে যেটা বলছিলাম যে আইনস্টাইনিয়াম কোথায় গেল, এই যে এর কেন্দ্রে কয়টা প্রোটন আছে, 99টা প্রোটন আছে। আর একটা ইন্টারেস্টিং কথা বলতে ভুলে গেছি, যে প্রথম দিকের মৌল এগুলো হচ্ছে আমরা প্রকৃতিতে পাই স্টেবল, বাট শেষের দিকের অনেকগুলো মৌল হচ্ছে স্টেবল না, প্রকৃতিতে পাওয়া যায় না, তেজস্ক্রিয়তার মাধ্যমে তৈরি হয় বা প্রকৃতিতে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না। এরপরে কি আছে, এরপর হচ্ছে এই যে এখানে তো নামটা লেখা আছে যে সোডিয়ামের পরে নিচে হচ্ছে পারমাণবিক ভর দেওয়া আছে। আমাদের পারমাণবিক ভর হচ্ছে বিভিন্ন কেমিস্ট্রি রিলেটেড, এই যে মৌল বা পরমাণু রিলেটেড বিভিন্ন ম্যাথ করতে গেলে আমাদের কাজে লাগে। তো এই ভরটা হচ্ছে এইটাও কিন্তু মুখস্থ করতে হবে। এখানে হচ্ছে জাস্ট একটা নাম্বার দেওয়া আছে, মানে অ্যাকচুয়াল নাম্বারটা দেওয়া আছে। সো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 22.990, বাট তোমাদের বইয়ে যে পর্যায় সারণীটা দেওয়া আছে ওইটা হচ্ছে জাস্ট অ্যাপ্রক্সিমেট নাম্বারটা দেওয়া আছে। এখানে 23 দেওয়া আছে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এখানে 24 দেওয়া আছে, 24.305। তোমরা হচ্ছে যদি তোমাদের স্মৃতিশক্তি যদি কারো খুব ভালো থাকে তাহলে হচ্ছে এইটা একেবারে অ্যাকচুয়াল নাম্বার, যেটা ওইটা মুখস্থ করবা। আর যদি তোমাদের স্মৃতিশক্তি আমার মতো একেবারে প্রচণ্ড লেভেল খারাপ হয়ে থাকে তাহলে হচ্ছে যে বইতে যেই দেওয়া আছে ওইটাই মুখস্থ করবা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ধরে করা হয়, বাট তোমার যদি স্মৃতিশক্তি খুব ভালো থাকে 1.008 এটা মুখস্থ করবা। বাট ম্যাথ করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এইটা ব্যবহার করি না। বইতে যেটা দেওয়া আছে যে 22.990 বদলে 23 দেওয়া আছে, ওইটাই আমরা ইউজ করি। তো এই হচ্ছে পর্যায় সারণীর ব্যাপার স্যাপার। সো আমরা হচ্ছে যে সূত্রগুলোর কথা বলছিলাম ওইগুলো পর্ব প্যারা নেই, বাট এই পর্যায় সারণীর ব্যাপারে এতটুকু হচ্ছে মানে কথাবার্তা। তো পর্যায় সারণীর এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। কীভাবে মুখস্থ করতে হবে বলছি, যে এই যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 1 এবং পারমাণবিক ভর কত এটা মুখস্থ করতে হবে। তো এইরকম করে মোটামুটি হচ্ছে কত, এই যে 30 পর্যন্ত এইভাবে মুখস্থ করতে হবে, এই যে 30 পর্যন্ত মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে এইখান থেকে কিছু মুখস্থ করতে হবে। যেমন আমি যেগুলো বলছি একটু দাগ দিয়ে রাখো। সিলভার এটা মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে গোল্ড এটা মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে মার্কারি এটা মুখস্থ করতে হবে। তারপর কি তারপর হচ্ছে কোনটা, এই যে টিন এসএন এটা মুখস্থ করতে হবে। তারপর গ্যালিয়াম এটা মুখস্থ করতে পারো। আর্সেনিক এইটা মাস্টটা লাগবে। তারপর হচ্ছে এই যে কলামটা এটা হচ্ছে যেটাকে এই যে সারিটা এটাকে বলা হয় থাকে হ্যালোজেন গ্রুপ। সো হ্যালোজেন গ্রুপ এই যে এই 17 নম্বর গ্রুপ এইটা পুরোপুরি মুখস্থ করে রাখবা। এই যে গ্রুপটা ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই যে পুরো গ্রুপটা এটা মুখস্থ করে রাখবা। তো এই যে এইখানে শুধুমাত্র তোমরা এই যে 30টা পর্যন্ত পড়বা, তারপর হচ্ছে এগুলো পড়বা এরকমই না। তারপর হচ্ছে গ্রুপ আকারে মুখস্থ করতে হবে, যেমন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম। এটা কীভাবে মুখস্থ করবা, এটার মানে এটা যখন আমরা ধর্ম পড়াবো পর্যায় সারণীর যে মৌলগুলোর ধর্ম তখন হচ্ছে বলে দেবে। এখানে শর্টকাট আছে, বাট এই যে যেইগুলোর হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর মুখস্থ করবা এটার কোনো হচ্ছে সূত্র মানে আলাদা কোনো শর্টকাট নেই। শর্টকাট আছে কিছু, বাট ওইগুলো খুব একটা ইফেক্টিভ না, এগুলো মুখস্থ করে নেবা। সো কী করবা, প্রথমে আবার বলছি হাইড্রোজেন তার এর পারমাণবিক সংখ্যা কত 1 এবং পারমাণবিক ভর কত
1 এটা মুখস্থ করে নেবে। তারপর ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং পারমাণবিক ভর 23। এরকম করে এই যে 30 পর্যন্ত একেবারে পুরোপুরি মুখস্থ করবা। তারপরে জায়গায় নিচে যেগুলো বলে দিলাম এগুলো মুখস্থ করে নেবা। আমি প্রথম দিকে মুখস্থ করছিলাম, প্রথম দিকে মুখস্থ করিনি আসলে। প্রথম দিকে আমাকে কেউ একজন বলছিল যে এগুলো মুখস্থ করা লাগে না, এর জন্য আমি হচ্ছে ইন্টার পর্যন্ত ভুগছি। এই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে প্লিজ 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 এই ভুলটা করো না যে মুখস্থ করা লাগবে না, এই ধারণা মাথায় ঢুকায়ও না, এগুলো মুখস্থ করা লাগবে। তারপর অনেক প্রবলেম ফেস করার পর পড়া শুরু করি, তখন হচ্ছে অন্য একভাবে পড়ছিলাম, যেমন মুখস্থ করে রাখছে জাস্ট হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন এরকম করে মুখস্থ করছি। তারপর হচ্ছে আঙুল গুনে গুনে বের করতাম যে কত নম্বরে বলছি। কার্বন বলছি 6 নম্বরে, তার মানে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তো এইভাবে মুখস্থ করলে হবে না, জাস্ট তোমাকে বলবো যে কার্বন, সাথে সাথে তোমার মাথায় এসে পড়বে যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এরকম করে মাথায় থাকা লাগবে। তারপর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 এবং অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 15, মানে 15.99 16। তো এইভাবে হচ্ছে মুখস্থ থাকা লাগবে। এরপর যদি আমি বলি 1 নম্বর গ্রুপের মৌলগুলো কী কী, তুমি একেবারে যেন মুখস্থ টুঠস্থ বলে দিতে পারো যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও রুবিডিয়াম। তারপর হচ্ছে 2 নম্বর গ্রুপের কথা বললে এগুলোতে বলে দিতে পারো। সবগুলো লাগবে না, 1 2 লাগবে। তারপর হচ্ছে এই যে শেষেরটা 18টা লাগবে, 17টা লাগবে, এরকম কয়েকটা করলেই হবে। এগুলো কীভাবে করবো এটা বলে দিচ্ছি, বাট এখন হচ্ছে এই ক্লাসটা দেখার পর ইমিডিয়েটলি সাথে সাথে বসে যাও। মোস্ট প্রবাবলি তুমি পরীক্ষার আগে দেখতে বসছো আমি জানি, কারণ পোলাপান পরীক্ষার আগের রাতেই পড়তে বসে। তো এখন হয়তো তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব হবে না, বাট ফিউচারে যখনই টাইম পাবা আশা করি তুমি এগুলো মুখস্থ করে নেবা। কারণ প্রচুর, আমি বারবার বলছি যে মুখস্থ অর্থটা কিন্তু এই ক্লাসে আমি অন্তত 20 থেকে 30 বার বলে ফেলছি। কারণ কি, এইটা অনেক ইম্পর্টেন্ট। কেমিস্ট্রি পড়তে হলে পর্যায় সারণী বা যে মৌলগুলোর বৈশিষ্ট্য বা মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর জানা লাগবেই। তুমি এডমিশন টেস্ট বলো, যেইখানে বলো, তোমার পরীক্ষা বলো বা এডমিশন টেস্ট বলো, সব জায়গায় তোমাকে পারমাণবিক সংখ্যা তো কখনো দিবে না। পারমাণবিক ভর অনেক ক্ষেত্রে দিয়ে দেয় ম্যাথ করার ক্ষেত্রে, বাট পারমাণবিক সংখ্যা কোথাও দিবে না। পারমাণবিক সংখ্যা তোমার মুখস্থ থাকা লাগবেই। তো এখন কি করবা, তোমার মুখস্থ করবা না? তোমাদের তো সবাই অনেকে বলে, অনেক স্যাররা বলে যে মুখস্থ করার কোনো দরকার নেই। ভাই লাগে, কিছু জিনিস মুখস্থ করা লাগে। কনসেপ্টটা তো তুমি বুঝলা যে সোডিয়াম একটা হচ্ছে মৌল, এর পারমাণবিক সংখ্যা 11, মানে এর কেন্দ্রে 11টা প্রোটন থাকে এবং নিউট্রাল অবস্থায় এর বাইরে 11টা ইলেকট্রন থাকে এবং এর পারমাণবিক ভর হচ্ছে 23। বুঝলা? এখন বুঝার পর এটা মনে রাখতে হবে না? অবশ্যই মনে রাখা লাগবে। তো ট্রাই করো মুখস্থ করার। এই তো, সো মুখস্থ কীভাবে করবা, তোমাদের হচ্ছে জাস্ট ফটোকপি করে এই পৃষ্ঠাটা তোমাদের টেবিলের সামনে টানায় রাখতে পারো। আর কারো যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না থাকে, টাকা পয়সা খুব বেশি থেকে থাকে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের এই যে এরকম হচ্ছে শোপিস পাওয়া যায়, সবগুলো মৌলের হচ্ছে একটু একটু টুকরা, তারপর হচ্ছে নিচে যে ভর এবং নাম লেখা থাকে এবং হচ্ছে ওই মৌলটার নমুনা, কোনো ক্ষেত্রে নমুনা দেওয়া থাকে, আর কোনো ক্ষেত্রে যেগুলো হচ্ছে স্বাভাবিক অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়, দিলে কোনো প্রবলেম হয় না, ওগুলো নমুনা দেওয়া থাকে। আর যেগুলো হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় না বা তেজস্ক্রিয় যেগুলো প্রবলেম হয় বা যেগুলো খুব দামি, ওগুলো হচ্ছে দেওয়া হয় না, ওগুলো জাস্ট হচ্ছে সিম্বল আকারে বা পিকচার দিয়ে দেওয়া হয়। তো এইরকম বিভিন্ন শোপিস পাওয়া যায়, তোমরা এগুলো কিনে নিতে পারো। 1000 টাকার মতো, 1 থেকে 1500 টাকার মতো দাম। সুন্দর টেবিলে সাজাই রাখতে পারো। তো আমি হচ্ছে কোথা থেকে কিনতে পারো আমি লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি এগুলো ভুলে যাই, তোমরা যদি আমি ভুলে যাই একটু কমেন্ট করে জানাই দিও যে ভাই এটা বলছিলেন ক্লাসের মাঝখানে যে এই পিরিয়ডিক টেবিল এলিমেন্টসের এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যায়, আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে পর্যায় সারণী সম্পর্কিত কথাবার্তা। এখন পিছনে যেগুলো পড়ে আসছি, যে বলছিলাম যে সূত্রগুলো পরবর্তীতে বুঝাইতেছি, ওগুলো আমরা ফেরত যাই। তো এই যে পর্যায় সারণী পড়লাম, সর্বপ্রথম যিনি আবিষ্কার করছিলেন কি পর্যায়গুলোকে, মানে মৌলগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে সাজানোর চেষ্টা করছিলেন, উনি হচ্ছে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে। উনি হচ্ছে 1789 সালের দিকে। তো এইটার ব্যাপারে খুব একটা সূত্র নাই, তো পড়ার দরকার নেই, এটা তো জাস্ট ইতিহাসে জানার জন্য জানলাম। তারপর হচ্ছে ডোবেরেইনের নামে একজন বিজ্ঞানী, 1829 সালে উনি লক্ষ্য করেন যে 3টা মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে দ্বিতীয় মৌলে পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলে পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। মানে কি, মানে হচ্ছে 3টা মৌলকে আমি যদি সাজাই ক্রম অনুসারে, ধরো আমি পেনটা নিই, এই যে এইটা নিই, রেড নিব, হ্যাঁ রেডই নিই, আচ্ছা রেড নিলাম, রেড না এটা পিঙ্ক বলে মেবি, আচ্ছা পিঙ্ক নিলাম। তারপর হচ্ছে 3টা মৌলকে যদি ক্রম অনুসারে সাজাই, তো ডোবেরেইনের কী করেছিলেন, যেই 3টা সাজাইছিলেন ওই 3টার উদাহরণ দেওয়া আছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো ক্লোরিনের পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তারপর হচ্ছে ব্রোমিনের পারমাণবিক ভর কত? ব্রোমিনের পারমাণবিক ভর হচ্ছে 80। এবং আয়োডিনের পারমাণবিক ভর কত? আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127। এখন এটাকে যদি পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজায়, মানে ছোট থেকে বড় ক্রম অনুসারে এরকম করে সাজায়, তাহলে কি হবে? প্রথমে লিখতে হবে ক্লোরিন, তারপর কি, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। এটি তো এরকম, তাই না? তো সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন, তারপর কি, তারপর হচ্ছে ছোট হচ্ছে ব্রোমিন, তারপর সবচেয়ে ছোট হচ্ছে ক্লোরিন। এ হচ্ছে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাইলাম। এখন ওনার সূত্র অনুযায়ী কি বলছে যে
যে প্রথমটা এবং তৃতীয়টার পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হচ্ছে মাঝখানেটা, মানে প্রথমটা এবং তৃতীয়টার, প্রথমটা এবং শেষটার যে পারমাণবিক ভর এই দুইটা যদি যোগ করে গড় করি তাহলে হচ্ছে মাঝখানেটা পাওয়া যায়। তো আমরা এই তিনটা করে দেখি। ক্লোরিন এবং আয়োডিন এই দুইটার পারমাণবিক ভর কত? 35.5 প্লাস 127। তো 35.5 প্লাস 127 127 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। তো এক্ষেত্রে আমরা কত অ্যান্সার পাই? অ্যান্সার পাই হচ্ছে 81.25 বা অ্যাপ্রক্সিমেটলি 80। তো উনি হচ্ছে সূত্রে এইটাই বলছেন, ওনার সূত্রে এইটাই বলছেন যে কোনো মৌলকে বা কোনো তিনটা মৌলকে, মানে উনি যেটা পর্যবেক্ষণ করেছেন যে তিনটা মৌলকে তাদের পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হয়। মানে ক্রমানুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হচ্ছে দ্বিতীয়টা বা মাঝখানেটা। এটাকে ডোবেরিনের ত্রয়ী সূত্র বলা হয়ে থাকে। তো এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না, উনি এইটার ক্ষেত্রে বের করছেন, এটার ক্ষেত্রে প্রযোজ্য। একবার প্রত্যেকটা মৌল তুমি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজাইলে এরকম পাওয়া, ব্যাপারটা এরকম না, বাট অনেক ক্ষেত্রে হয়। তো তখন পর্যন্ত কিন্তু এই যে পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে পর্যায় সারণী আবিষ্কার হয়নি। তো উনি হচ্ছে জাস্ট সূত্র দিয়েছিলেন, এবং এইখানে ওনার নাম কেন ইনক্লুড করা হয়েছে? যে পরমাণুকে অর্গানাইজড সাজানোর জন্য, এইটারও একটা গুরুত্ব আছে। তো এটা ডিলিট করে দিই। তারপরে কি আছে? তারপরে সূত্রটা আমরা দেখি। ও আচ্ছা, হয় না কেন? ওকে, এরপর হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ড, ওনার সূত্রটা কী ছিল? যে 1864 সালে উনি বলেন যে তিনটা, মানে কি বলে, তিনটা না তো এখানে, যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয় তবে যে কোনো মৌলের ধর্ম তাদের অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তো এইটা কীরকম আমি সাজাই, উনি যেভাবে সাজাইছিলেন ওই সূত্রটা আমি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে উনি যেভাবে সাজাইছিলেন সেটা হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর কি, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে সালফার, আর সামনে আসছে ক্লোরিন, এভাবে লেখে। তো এরপর হচ্ছে উনি কী বলেন ওনার সূত্র অনুসারে যে অষ্টম মৌলের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে, তো এটা হচ্ছে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এইরকম হয়, পারমাণবিক সংখ্যা না কিন্তু পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এরকম হয়। তো এটা কিন্তু হচ্ছে তোমাদের বই কিন্তু উদাহরণ দেওয়া নাই কোনো, তো তারপর আমি দিয়ে দিচ্ছি। তো পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে যে কোনো মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। যেমন সোডিয়ামের সাথে কোনটার মিলে যায়? সোডিয়ামের সাথে হচ্ছে লিথিয়ামেরটা মিলে যায়। তো সোডিয়াম কোথায়? এই যে 8 নম্বর মৌলেরটা মিলে যায়। তারপর কোনটার সাথে কোনটা মিলে যায়? বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামেরটা মিলে যায়। তো এই হচ্ছে নিউল্যান্ড, বিজ্ঞানী জন নিউল্যান্ডের অষ্টক সূত্র, যে কোনো মৌলকে বা কোনো কিছু মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে তাদের ধর্ম মানে অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তো এই হচ্ছে বিজ্ঞানী জন নিউল্যান্ডের সূত্র। এরপর কি? এরপর হচ্ছে যে বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ, উনি হচ্ছে আমাদের পর্যায় সারণী দান করেন, যেই পর্যায় সারণীটা এটা। তো ওনার পর্যায় সারণীর সাফল্যটা কী ছিল বা ওনার পর্যায় সারণীর অ্যাডভান্টেজগুলো কী ছিল, উনি কী কী করছিলেন? ওই সময় পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়েছে কিন্তু 63টা। যে মেন্ডেলিভ 1869 সালের দিকে যে সময় পর্যায় সারণী আবিষ্কার করেন, ওই সময় হচ্ছে 63টা মৌল আবিষ্কৃত হয়েছে, এবং উনি হচ্ছে ওই সময় যে পর্যায় সারণী তৈরি করেন ওইটায় 67টা মৌলের স্থান ছিল। 4টা কিন্তু ওই সময় পর্যন্ত আবিষ্কার হয় নাই। উনি কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন, ওই সময় আবিষ্কার হয় না ওইটা, তো উনি ভবিষ্যৎবাণী করছেন যে এইটা ফিউচারে আবিষ্কার হবে। তো এই জন্য হচ্ছে হয়তো ওনাকে যে পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে, যে ফাদার অফ পিরিয়ডিক টেবিল, মেবি কোথায় যেন পড়ছিলাম। যাই হোক, এই যে ডিমিট্রি মেন্ডেলিভ উনি হচ্ছে মানে ওনার পর্যায় সারণীর যেই অ্যাডভান্টেজ সেগুলো। বাট প্রবলেম কী ছিল? প্রবলেম হচ্ছে উনি যেহেতু পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজাইছে, পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে সাজায় নেয় বা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করে নেয়, এক্ষেত্রে কিছু প্রবলেম দেখা গেছে, বা কিছু অবস্থান, কিছু মৌলের অবস্থান কিছু জায়গায় এমনভাবে ছিল যেগুলো আসলে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজালে এগুলো ঠিকভাবে হয় না। তো এই প্রবলেমটাই সলভ করেন কে? বিজ্ঞানী হেনরি মোসলে। উনি সাজান কীভাবে? উনি হচ্ছে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা হিসেবে বা পারমাণবিক সংখ্যা দিয়ে মৌলগুলোকে সাজান, এবং হচ্ছে উনি পর্যায় সারণী তৈরি করেন। এরপর হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন মৌল আবিষ্কার হয়, এবং সর্বশেষ আমরা যেটা পাই সেটা হচ্ছে IUPAC প্রদান করছে 118টা মৌল আছে টোটাল। এই 118টা মৌল নিয়ে আমাদের আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে। তো এই হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল নিয়ে আপাতত কথাবার্তা। আশা করি এতটুকু বুঝছো। তারপরে এর পরের ক্লাসগুলোতে আমরা হচ্ছে এগুলো কীভাবে মুখস্থ রাখতে হয়, এবং হচ্ছে এই যে গ্রুপগুলোর 18টা গ্রুপ এগুলোর বৈশিষ্ট্য কীরকম এগুলো হচ্ছে, তারপর হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস দেখি আমরা কীভাবে বলে দিতে পারবো
কোন মৌলটা কোথায় অবস্থান করতেছে, এই যে পর্যায় সারণীর কোথায় অবস্থান করতেছে, কত নম্বর সারির কত নম্বর কলামে অবস্থান করতেছে, সব কিছু ইলেকট্রন বিন্যাস দেখে বলে দিতে পারবো। তো এইটা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা যতটুকু বুঝেছো ততটুকু ভালোভাবে বুঝছো। যে কোনো ধরনের কোশ্চেন থাকলে এখানে করতে পারো বা আমাদের গ্রুপে গিয়ে করতে পারো। তো এই তো, আর যে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই এই জায়গায় ভুল হয়েছে। তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।